আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি সাদ্দাম হোসাইন। যারা জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি খোঁজ করছেন এবং আপনারা যারা নিউ কাপল বা আপনাদের ১টি বা ২টি সন্তান রয়েছে, আপনারা জন্ম নিয়ন্ত্রণের একটি পদ্ধতি খোঁজ করছেন এবং এরকম একটি পদ্ধতি খোঁজ করছেন যেটাতে সহজে উইথড্র করা যায় অর্থাৎ সেটাকে বন্ধ করা যায়। এবং আপনার জন্য এই পারফেক্ট ওষুধ হতে পারে মার্বেলন টি। অর্থাৎ আপনি নিউ কাপল হন, একটি সন্তানের জন্মদাতা হয়ে থাকেন বা ২টি সন্তান আপনাদের রয়েছে, যেকোনো পর্যায়ে আপনারা মার্বেলন পিলটি খেতে পারেন। এবং এটার পিলের যে কার্যকারিতাটা সেটা আপনার প্রায় 99% অর্থাৎ আপনি যদি নিয়মিত বা নিয়ম মেনে যদি এটাকে সেবন করেন তাহলে এই কার্যকারিতাটি কিন্তু আপনাকে 100% to 100% আপনাকে কাজ করবে। এখন মার্বেলন পিলটা এটা খুবই সহজলভ্য এবং সহজে চেষ্টা করলে এটাকে আপনি উইথড্র করতে পারবেন বা এটাকে খেতে পারেন এবং জন্ম নিয়ন্ত্রণের জন্য খুব ভালো কাজ করবে। এই ভিডিওটিতে আমি মার্বেলন পিলের যাবতীয় বিষয় অর্থাৎ এটার ইন্ডিকেশন, জন্ম নিয়ন্ত্রণের, এটার কন্ট্রাইন্ডিকেশন, এটার সাইড ইফেক্ট রয়েছে, অন্য ওষুধের সাথে যে ইন্টারেকশন রয়েছে, কারা এটাকে আপনার টোটালি বাদ দিতে হবে বা খেতে পারবেন না, সেই বিষয়টি নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। এখন যদি আমরা মার্বেলন পিলের যে পরিচিতিতে আসি, মার্বেলন সাধারণত কোম্পানির একটি ব্র্যান্ড নেম বা এটা একটি বাজারজাতকরণ নাম, যেটাকে আমরা মার্কেটে বা ওষুধের দোকানগুলোতে গিয়ে যদি মার্বেলন বলি আমরা এটাকে সহজে পেয়ে যাব। এবং এই মার্বেলনের পিলের যদি আমরা জেনেটিকে আসি অর্থাৎ এটা কি দিয়ে তৈরি, এখানে ইথাইনল, ইস্ট্রাডিওল এবং ডিসোজেস্টেরল নামক দুটি হরমোনের কম্বিনেশনের একটি পিলকে তৈরি করা হয়েছে। এখানে ইথেনিয়াল স্ট্রাডিওলটা সাধারণত 0.03 মিলিগ্রাম এবং আপনার ডিসোজেস্টেরলরা 0.15 মিলিগ্রাম দিয়ে তৈরি এবং এই ওষুধটাকে তৈরি করেছে নোভিস্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং ওষুধটির দাম হতে পারে 21টি ট্যাবলেটের প্যাক যেটা সেটা 105 টাকা আপনাদের কাছ থেকে নিয়ে নিবে। এখন আমরা যদি আসি যে মার্বেলন যে পিল রয়েছে সে পিলের মুড অফ অ্যাকশনটা অর্থাৎ এই মার্বেলন পিলটা সাধারণত আমাদের শরীরে কিভাবে কাজ করে। ডেসোজেস্টেরল হলো একটি প্রোজেস্টেরন আর যা লিবিডোজেস্টেরলের সাথে কাঠামোগতভাবে সম্পর্কিত এবং ইথাইনাইল ইস্ট্রাডিওলটা একটি সিনথেটিকের ইস্ট্রোজেন। তাহলে এখানে একটি প্রোজেস্টেরন এবং একটি ইস্ট্রোজেন তৈরির ওষুধ রয়েছে যেটাকে কম্বাইন্ড পিলও বলা হয়ে থাকে। একসাথে ব্যবহার করা হলে আপনার যে হাইপোথ্যালামাস রয়েছে সেখানে নেতিবাচক একটি প্রতিক্রিয়া তৈরি করে এবং আপনার যে ডিম্বস্ফোটন রয়েছে সেটাকে বাধা সৃষ্টি করে এবং পূর্ববর্তীতে আপনার পিটুইটারি দ্বারা যে স্বাভাবিক ফলিকুলার এবং যে লুটেনাইজিং যে হরমোন রয়েছে সেটার যে নিঃসরণ প্যাটার্ন রয়েছে সেটাকে কি পরিবর্তন করে। এটি ফলিকুলার ফেজ, এফএসএইচ এবং গোনাডোট্রপিন মিডাসাইকেলকে বৃদ্ধি করতে বাধা দেয়। এটি সার্ভাইকেল যে স্লেমা বা যেটাকে মিউকাস রয়েছে সেটাকে পরিবর্তন ঘটায় এবং শুক্রাণু প্রবেশের জন্য অনুপযুক্ত করে তোলে আপনার যে জরায়ুর মুখ রয়েছে সেখানে এবং ফেলোপিয়ান টিউবকেও সেটাকে আপনাকে মিউকাস দিয়ে ভরে দিতে পারে। এটি ফেলোপিয়ান টিউবের মাধ্যমে যে ডিম্বাটিউবাল পরিবহনটাকেও পরিবর্তন করতে পারে এবং যে প্রোজেস্টেরনটা বা প্রোজেস্টেরনাল এজেন্ট শুক্রাণুর যে উর্বরতা রয়েছে সেটাকেও কিন্তু পরিবর্তন করে। এভাবে এটাকে কাজ করে। এখন ইন্ডিকেশনটা কি বা নির্দেশনাতে আমরা দেখেছিলাম এটা হচ্ছে মুখের খাওয়ার একটি জন্ম নিরোধক ঔষধ অর্থাৎ এই মার্বেলন পিলটাকে মুখে খাওয়া হয়। আমরা অ্যাডাল্ট ডোজে আসি। মৌখিক গর্ভনির্ধারণের জন্য প্রাপ্তবয়স্কদের ডোজ নির্দেশনা সাধারণত ব্র্যান্ড অনুযায়ী এটাকে পরিবর্তিত হতে পারে। 21 দিনের প্যাকের জন্য আপনার মাসিক চক্রের প্রথম দিন থেকে এটাকে শুরু করতে হবে এবং 21 দিনের জন্য প্রতিদিন একটি করে ট্যাবলেট আপনি 21 দিনে 21টি খাবেন এবং বাকি 7 দিন রয়েছে সেটাকে পিলমুক্ত দিন বলা হয়। অর্থাৎ আপনি 21টা ট্যাবলেট খাওয়ার পরে আপনি 7 দিন গ্যাপ দিয়ে আবার নতুন করে যে ওষুধ সেটাকে শুরু করবেন অথবা আপনার মাসিক শুরু হওয়ার ৪৪তম দিন থেকে এই মার্বেলন পিল থেকে খাওয়া শুরু করতে পারেন। 28 দিনের যে প্যাকেজ রয়েছে সেটা মাসিক চক্রের প্রথম দিন থেকে শুরু করতে হবে এবং আপনি কোনো প্রকার বাধা ছাড়াই প্রতিদিন একটি করে ট্যাবলেট সেখানে খেতে পারেন। একে আপনাকে ডোজের সমন্বয়ে কোনো কিছু করার দরকার নেই। অথবা মার্বেলন পিল যে 21টা ট্যাবলেট রয়েছে সেটা আপনারা বন্ধ করার যে মাসিক 4 দিন হয়ে গেছে বন্ধ করেছেন, 4 দিন হয়ে গেছে মাসিক হচ্ছে না সেক্ষেত্রে 4 দিন হয়ে গেলে কিন্তু আপনি ওষুধটাকেও কি শুরু করতে পারেন।
এখন আপনার প্রশ্ন যে আমি তো মিনিকন খেয়েছিলাম, এখন মার্বেলন পিল খাবো, সেক্ষেত্রে কিভাবে খাবো? হ্যাঁ, আপনি মিনিকল পিলটি খাওয়া শুরু করেছিলেন এবং মিনিকল পিলটি খাওয়া যেদিনকে বন্ধ করবেন তার পরবর্তী দিনেই আপনি যে মার্বেলন পিলটি খাওয়া শুরু করেন। এতে আপনাকে অতিরিক্ত কোনো কিছু করার দরকার নেই। যেমন যে আপনি যদি হরমোনাল যে ইনজেকশন নিতে চাচ্ছেন বা ইনজেকশন নিয়েছেন, আপনি সেটাকে বন্ধ করে মার্বেলন পিল খাবেন, তাহলে আপনি ইনজেকশন বন্ধ হওয়ার যে 30 দিনের যে শেষ, আপনি এই অর্থাৎ 90 দিন যে শেষ, 91তম দিন থেকে শুরু করে আপনি প্রতিদিন একটা করে ট্যাবলেট খান, সেক্ষেত্রে আপনাদের আলাদা কোনো প্রোটেক্ট নেওয়ার দরকার নেই। তবে মার্বেলন পিলের ক্ষেত্রে আপনি খাওয়ার শেষে অবশ্যই চেষ্টা করবেন যে 7 দিন অন্য কোনো পদ্ধতি গ্রহণ করা, অথবা আপনি পদ্ধতি অথবা 7 দিন সহবাস থেকেও বন্ধ রাখতে পারেন, এতে একটু আপনার জন্য সুবিধা হবে, রিস্কটা কম থেকে যায়। এখন আপনার মাসিকের মধ্যবর্তী সময়ে আপনি পিল খাওয়াটা শুরু করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কি করবেন? হ্যাঁ, আপনারা মাসিকের যে কোনো সময় থেকেই আপনারা যে মার্বেলন পিলটাকে খাওয়া শুরু করতে পারেন। তবে সে বিষয়ে একটি জিনিস আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি 7 দিন কোনো পদ্ধতি ব্যবহার করবেন, অথবা 7 দিন সহবাস থেকে আপনাদেরকে সম্পূর্ণরূপে বিরত থাকতে হবে, তাহলে কিন্তু আপনাদের কোনো প্রকার রিস্ক থাকবে না। এখন কন্ট্রাইন্ডিকেশন বা প্রতিনির্দেশনা কি হতে পারে মার্বেলের পিলের? ইতিহাস বা বর্তমানে থ্রম্বোফ্লেবাইটিস অথবা শিরায় আপনার থ্রম্বোএমবোলিটিক যে বিধি রয়েছে, সেগুলো যদি সক্রিয় বা সাম্প্রতিক বা 1 বছরের মধ্যে ছিল এরকম সমস্যা যদি থাকে, অথবা ধমনির থ্রম্বোএমবোলিজম যে রোগ, যেমন আপনার স্ট্রোক, মাইকার্ডিয়াল ইনফ্রাকশন যেটাকে এমআই বলে, সেরিব্রাল ভাস্কুলার ডিজিজ, করোনারি আর্টারি ডিজিজ, এবং আপনি বালভুলার যে হৃদরোগস্য যে জটিলতা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু মার্বেলনটাকে খাওয়া যাবে না। গুরুতর উচ্চ রক্তচাপ বা আপনার হাই ব্লাড প্রেশার রয়েছে, সেটা অনেক বেশি, ভাস্কুলারের সাথে জড়িত কিছু মাইকার্ডিয়াল ইনফ্রাকশন, ফোকাল অথবা স্নায়বিক কিছু লক্ষণ সহ, যেমন হচ্ছে গুরুতর যে মাথা ব্যথা বা যেটাকে মাইগ্রেন বলতে পারি, সেক্ষেত্রে কিন্তু এটাকে খাওয়া যাবে না। পরিচিত বা সন্দেহজনক স্তন কার্সিনোমা, অর্থাৎ হচ্ছে আপনার যে স্তন কার্সিনোমা, অর্থাৎ যে বুকে যে ক্যান্সার রয়েছে, স্তন ক্যান্সার রয়েছে, সেই ক্যান্সার, অথবা আপনার এন্ডোমেট্রিয়াল যে ক্যান্সার বা ইস্ট্রোজেন নির্ভরশীল কিছু নিউপ্লাজম অর্থাৎ টিউমার, সেগুলো থাকলেও কিন্তু মার্বেলন পিলটাকে খাওয়া যায় না। নির্ণয় করা অস্বাভাবিক যৌনাঙ্গের রক্তপাত, যেমন হেপাটিক কর্মহীনতা বা টিউমার, গর্ভাবস্থায় কোলোস্টেটিক জন্ডিস হয়েছিল, সেক্ষেত্রে পূর্বে সম্মিলিত হরমোনের গর্ভনিরোধক ব্যবহারের সাথে বা আপনি কোনো একটি পিল খেয়েছেন, সেখানে আপনার জন্ডিস দেখা গিয়েছিল, সেক্ষেত্রে এটাকে ব্যবহার করা যাবে না। দীর্ঘস্থায়ী অচল অবস্থা সহ বড় বড় কিছু অস্ত্রোপচার এবং গর্ভাবস্থায়, এক্ষেত্রে এটাকে টোটাল নিষেধ, অর্থাৎ সম্পূর্ণরূপে কন্ট্রা ইন্ডিকেশন। সাইড ইফেক্ট কি দেখাতে পারে? ধমনী এমন হচ্ছে ব্যান আছে, সেখানে থ্রম্বো ইম্বোলিজম, আপনার স্রোত যেটাকে স্রোত রোগ বলে, উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার যেটা এমআই, সেরিব্রাল হেমোরেজ, মাথা ব্যথা, মাইগ্রেন, ক্লোজমা, তারপরে মেলাজমা যেটাকে আমাদের কি মেস্তা বলে, সেই মেস্তা, আপনার স্তনটাকে ফুলাভাব অথবা কোমলতা সেটা হয়ে যেতে পারে, মাসিকের সময় ক্র্যাম্পিং থাকে, মানসিক অক্ষমতা, পেটে ব্যথা, ক্ষুধার পরিবর্তন হতে পারে, এবং আমাদের যে সাইডের পরিবর্তন হতে পারে, নিম্নতম স্থান পরিবর্তনের প্রস্তুতি রয়েছে সেটাকে দেখা দিতে পারে। গল ব্লাডারের রোগ হলে হেপাটিক এডেনোমাস, এবং হচ্ছে অপটিক নিউরাইটিস, এবং জুনিক ক্যান্ডিডিয়াসিস অর্থাৎ ভেজানাল ক্যান্ডিডিয়াসিস যদি আপনার এই সমস্যাগুলো কি দেখা দিতে পারে যদি আপনারা মার্বেলন পিলটাকে খান। ইন্টারেকশন বা তো অন্য ওষুধের সাথে কি ধরনের এটা কি পার্শ্ব প্রতিক্রিয়া করতে পারে? প্যারাসিটামল, অ্যাসকর্বিক অ্যাসিড যেটা ভিটামিন সি বলে, এটোরোবাস্টাসিন যদি আপনি ব্যবহার করেন, আপনার যে সিরামের যে মাত্রা গণমাত্রাটাকে বাড়াতে পারে। এপিট্রোপিটেন্ট, গ্লাইসোফুলবিন, আপনি মোডাফিলিন, টোগ্রিটাজোন, রিফাম্পিসিন, টোপিরামেট, নেবিরাপিন, এমপ্রোনাবিরস, লুপিনাবিরস, নেলফিনাবিরস এবং রিট্রোনাবির দ্বারা সিরামের যে মাত্রা সেটাকেও কিন্তু হ্রাস করতে পারে। কুমারীর ডায়াবেটিস কার্যকারিতাকে প্রভাবিত করতে পারে, যেমন আপনার অ্যামাইনো গ্লুটামিথাইড, কার্বামাজেপিন, ফ্লামেট, ফেনোবারবিটন, আপনার ফেনিটোয়েন এবং টোপিরামেটের সাথে একযোগে ব্যবহার করে আপনার গর্ভনিরোধকের যে কার্যকারিতা সেটাকে হ্রাস করতে পারে। যদি ওষুধের সাথে আপনারা খান, তাহলে আপনার কিন্তু কনসেপ্ট করার একটি চান্স থেকে যায়। অ্যালপাজোনাম, তারপরে ক্লোরডিডায়াজিপ্রোপাক্সাইড এবং ডায়াজেপামের যে স্বাদ ক্লিয়ারেন্সটা রয়েছে সেটাকে কমাতে পারে। লোরাজেপাম, অক্সাজেপাম এবং হচ্ছে আপনার টোপাজেপাম, ক্লোরফাইব্রিক অ্যাসিড, মরফিন, স্যালিসাইলিক অ্যাসিডের
ক্লিয়ারেন্স রয়েছে সেটাকে কিন্তু বৃদ্ধি করতে পারে। থিওফাইলিন, সাইক্লোস্পিরিন এবং প্রেডনিসোলোনের যে বিপাক রয়েছে সেটাকে কিন্তু বাধা দিতে পারে। আপনার লেমোট্রিজিনের সিরামের মাত্রা হ্রাস করে এবং আপনার হচ্ছে সেলিগিলিন এবং টি টি সি টিএসএ অর্থাৎ ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট যেমন সিরামের মাত্রাকে বাড়াতে পারে, যেটা এমিটিপটালিন, ইমিপ্রামিন ওষুধ রয়েছে সেগুলো ট্রাইসাইক্লিক সিরামের মাত্রাটা কিন্তু বৃদ্ধি করে। এখন প্রিকশনটা কি অর্থাৎ সতর্কতা কি, আমরা এটাকে কোন ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করব? যাদের স্তন ক্যান্সার, গ্লুকোজ ইনটলারেন্স এবং থ্রম্বো এম্বোলিজমের ঝুঁকিটাকে কি বাড়াতে পারে। ট্রাইগ্লিসারাইড এবং লাইপোপ্রোটিনের সিরাম স্তরকে প্রভাবিত করতে পারে। লাইপোপ্রোটিন বিভাগের পারিবারিক ত্রুটিযুক্ত রোগীদের ব্যবহার করার সময় অর্থাৎ আপনার পরিবারের কারো লাইপোপ্রোটিনের বিপাকের সমস্যা ছিল সেক্ষেত্রে কিন্তু সতর্কতা আপনাকে থাকতে হবে। চোখের পরীক্ষায় পেপিলোডেমা এবং রেটিনাল ভাস্কুলারে যদি কোনো প্রকার ক্ষত থাকে অথবা কি আপনাকে চিকিৎসাটা বন্ধ করে দিতে হবে। করোনারি ধমনী রোগের ঝুঁকির কারণযুক্ত রোগীদেরকে বিষণ্ণতা বা মাইগ্রেনের যদি ইতিহাস থাকে সেক্ষেত্রেও কিন্তু সতর্কতায় থাকতে হবে। রেনাল বৈকল্য এমন আপনার ধূমপানকারী মহিলাদের মধ্যে কার্ডিওভাস্কুলার ঝুঁকিটাকে বৃদ্ধি পায়, বিশেষ করে যারা 35 বছরের কম বয়সে রয়েছেন। এবং থ্রম্বোএম্বোলিজমের ঝুঁকি বা দীর্ঘমেয়াদী ইম্মোবিলাইজেশনের যে সময়কালের আপনার অস্ত্রোপচার বা অপারেশন করা হয়েছে অর্থাৎ 4 সপ্তাহ আগে এবং 2 সপ্তাহের জন্য চিকিৎসাটাকে অবশ্যই বন্ধ রাখতে হবে। এই পর্যায়ে আপনি মারবেন ওষুধটাকে খেতে পারবেন না। এমন আরেকটি হচ্ছে স্তন্যদানকালে বুকের দুধে প্রবেশ করে এটা, এজন্য এই ক্ষেত্রে এটি কি প্রস্তাবিত নয় বা বুকের দুধ খাওয়ানোর সময় এটাকে ব্যবহার করা যাবে না। এখন আমরা যদি ব্রেস্ট ফিডিং এর কথায় আসি, বুকের দুধ খাওয়ানোর সময় ব্যবহার করাটা এটা অনিরাপদ। এটা কি ডেটা পরামর্শ দেয় ওষুধটি শিশুদের যে বিষাক্ততার কারণও হতে পারে। স্তন্যপান করানো মহিলাদের ক্ষেত্রে যে নন হরমোনাল এবং প্রজেস্টিন ওষুধ গর্ভনিরোধকে পছন্দ করা হয়ে থাকে, বিশেষ করে প্রসব পরবর্তী প্রথম 4 সপ্তাহ পর্যন্ত। প্রেগন্যান্সিতে কি প্রেগন্যান্সি অবস্থায় এটা ব্যবহার করা অত্যন্ত নিরাপদ, একদম ব্যবহার করাই যাবে না। আর হচ্ছে ডাক্তারের পরামর্শ নেবেন যে গর্ভবতী মহিলা পশুদের উপর একটা গবেষণায় বিশেষ উল্লেখযোগ্য হারে এটার একটা ক্ষতিকর প্রভাব পাওয়া গেছে। লিভার রোগীদের ক্ষেত্রে লিভার রোগের আক্রান্ত রোগীদেরকে সতর্কতার সাথে মার্ভেলন পিলটা যেটাকে ব্যবহার করতে হবে। মার্ভেলনের এড ডোজ সমন্বয়ের প্রয়োজন হতে পারে। অনুগ্রহ করে আপনার যে ডাক্তার রয়েছে তার সাথে পরামর্শ করেন যে আপনি খেতে পারবেন কিনা। গুরুতর লিভার রোগ এবং সক্রিয় লিভার রোগের আক্রান্ত রোগীদের মার্ভেলনকে একদমই ব্যবহার করা যাবে না, সেক্ষেত্রে এটাকে পরামর্শ দেওয়া হয়ে থাকে না। কিডনি রোগের ক্ষেত্রে কিডনি রোগের আক্রান্ত রোগীদের মধ্যে মার্ভেলনের ব্যবহার সম্পর্কে সীমিত তথ্য পাওয়া গিয়েছে। আপনারা সেক্ষেত্রে ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন সেটাকে ব্যবহার করবেন কি করবেন না। তাহলে এই ছিল মার্ভেলন পিল নিয়ে বিস্তারিত আলোচনা, অর্থাৎ মার্ভেলন পিলটা আমরা কি কারণে খাবো, সেটা আমরা কিসের জন্য খাবো, কিভাবে খাবো এবং সেটা কি ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে বা কোন ক্ষেত্রে সতর্কতার সাথে আমাদের খেতে হবে এবং কারা এটাকে একদম টোটালি খেতে পারবেন না সেই বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে। এবং আলোচনা করা হয়েছে যে কোন কোন ওষুধের সাথে মার্ভেলনটাকে খেলে তার কার্যকারিতা নষ্ট হয়ে যেতে পারে সেই বিষয়টি নিয়েও আলোচনা করা হয়েছে। যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই আপনি ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টস করে আপনার মতামত দিতে পারেন, প্রশ্ন করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি, অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো। সে মতো ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।